ওয়েলকাম এভরিওয়ান। ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় ভৌত পরিবেশ এর আন্ডারে প্রথম টপিক বল ও চাপ। আগের ভিডিওটিতে আমরা বলের পরিমাপ ও একক সম্বন্ধে বিস্তারিতভাবে পড়েছি। আজকে আমরা জানব ঘর্ষণ ও তার পরিমাপ সম্বন্ধে। তো আগের ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো, অথবা উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট থেকেও চেক করে নিতে পারো। শুরু করছি আজকে ভিডিওটি। টেক্সট বই পেজ নাম্বার 3, এখানে দেখো আছে ঘর্ষণ ও তার পরিমাপ। তো আজকে আমি এখান থেকে শুরু করছি। প্রথমে আমরা জানব ঘর্ষণ কি। ঘর্ষণ হলো এক প্রকারের বল। এবার আমরা জেনে নেব ঘর্ষণ বলের সংজ্ঞা কি। সংজ্ঞাটা এখানে লিখেছি, দেখে নাও। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে একটি তল যখন অন্য তলের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে তখন তলটির গতির বিরুদ্ধে অপর তলটি যে বল প্রয়োগ করে তাকে বলে ঘর্ষণ বল। তাহলে এই সংজ্ঞাটি থেকে ঘর্ষণ বল সম্বন্ধে আমরা দুটো বৈশিষ্ট্য বলতে পারি। 1 নম্বর বলতে পারি ঘর্ষণ বল সর্বদা গতির অভিমুখে বিপরীতে ক্রিয়া করবে। 2 নম্বর বলতে পারি ঘর্ষণ বল সর্বদা সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ক্রিয়াশীল হয় এবং তল দুটির সাথে সমান্তরালে ক্রিয়া করে। এটার মানে কি, ধরো কোনো একটা বস্তুর গতির অভিমুখ এই দিকে, তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করবে কিন্তু অপোজিট ডিরেকশনে। এই দুটো বৈশিষ্ট্য থেকেই শর্ট কোশ্চেন আসতে পারে। ঘর্ষণ বল সম্বন্ধে আরও কিছু তথ্য আমরা জেনে নেব, তার আগে টেক্সট একবার দেখে নিই। তোমাদের টেক্সটের পেজ নাম্বার 4 দেখো, এখানে একটা চিত্র আঁকা আছে। সেখানে একটা টেবিল আছে, টেবিলের উপর একটা বক্স রাখা আছে। বক্সের গায়ে একটা হুক বা আংটা কিছু আছে, এই যে এইটা। সেখান থেকে একটা স্প্রিং তুলা জয়েন্ট করা আছে এবং এই বক্সটাকে এই দিক বরাবর টানা হচ্ছে, অর্থাৎ ডান দিকে টানা হচ্ছে। এই যে দেখো, তার মানে কি ডান দিকে টানা হচ্ছে। যেহেতু এখানে স্প্রিং তুলা লাগানো আছে, তার মানে কি কতটা বল প্রয়োগ করে বক্সটিকে টানা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো, কারণ আমরা এর আগের পার্টে শিখে এসেছি স্প্রিং তুলার সাহায্যে কীভাবে বল পরিমাপ করা যায়। তো সেটা আমরা সহজেই বুঝতে পারবো যে কতটা বল প্রয়োগ করে এই বক্সটাকে টানা হচ্ছে। এখন যদি এই বক্সটা ডান দিকে না সরে, বল প্রয়োগ করা সত্ত্বেও বক্সটিকে টানা হচ্ছে, মানে একটা বল প্রযুক্ত হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বক্সটির অবস্থানে কোনো পরিবর্তন ঘটছে না, তাহলে আমরা কি বলতে পারি? নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা এটা বলতে পারি যে বল প্রয়োগ করা সত্ত্বেও যেহেতু এটা অবস্থানে পরিবর্তন ঘটছে না, তার মানে কি এই বস্তুটার ওপরে ক্রিয়াশীল মোট বল 0। ক্রিয়াশীল মোট বল 0 কখন হবে? যখন দুটি সমপরিমাণ বল বিপরীত মুখে একটা বস্তুর উপর ক্রিয়াশীল। মানে কি, যে বল দিয়ে এই বক্সটাকে এই দিক বরাবর টানা হচ্ছে সেই সেম পরিমাণ বল বস্তুটির উপর এই দিক বরাবর ক্রিয়া করছে, সেজন্য ক্রিয়াশীল বল 0 হচ্ছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে এই বস্তুটার ওপরেই সমমানের বিপরীতমুখী বলটা কে প্রয়োগ করছে? এখানে এই যে টেবিলের উপরিতল, এই উপরিতল এই বলটা প্রয়োগ করছে। তাহলে ধরো এই বক্সটাকে 9.8 নিউটন বল দিয়ে কেউ টানছে। তার মানে কি এই যে উপরিতলে যে বলটা উৎপন্ন হচ্ছে, যার জন্য মোট ক্রিয়াশীল বলটা 0 হচ্ছে, সেই বলের পরিমাপও 9.8 নিউটন। এবং এই বলটা কি বলা হচ্ছে? ঘর্ষণ বল। কি জেনে এসেছি বৈশিষ্ট্যতে যে ঘর্ষণ বল ক্রিয়া করে দুটো তলের সংস্পর্শ তলে, মানে দুটো তলে মাঝামাঝি তলে। তাহলে এক্ষেত্রে টেবিলের এই উপরিতল আর এই বক্সের নিম্নতল বা নিচের তল, এই দুটো তলের সংস্পর্শে ক্রিয়া করছে ঘর্ষণ বল। ধরলাম এখানে 9.8 নিউটন বল প্রয়োগ করে টানা হচ্ছে, তার মানে কি এদিক বরাবর যে বলটা ক্রিয়া করছে বক্সটার উপরে সেটা 9.8 নিউটন। সেই জন্যই নিট ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, ক্রিয়াশীল বল 0 হয়ে যাচ্ছে, সমপরিমাণ বল বিপরীতমুখী। নেক্সটে ধরো তুমি এই টেবিলটা চেঞ্জ করে অন্য একটা কোনো টেবিলে এই বক্সটাকে বসালে, তখন সেই টেবিলের উপর বসানোর পরে এই সমপরিমাণ বল প্রয়োগ করে দেখলে বক্সটা সামনের দিকে এগিয়ে আসছে, মানে সরে আসছে সামনের দিকে। খেয়াল করে দেখলে পরের যে টেবিলটা তুমি বক্সটাকে বসালে সেই টেবিলের উপরিতলটা, মানে এই যে তলের উপর টেবিল এই বক্সটাকে বসানো হয়েছে সেই তলটা আগের যে টেবিলটা ছিল তার উপরিতলের থেকে মসৃণ, আরও পিচ্ছিল। জন্যই এই সমপরিমাণ বল প্রয়োগ করে আগের ক্ষেত্রে যখন বক্সটি সরছিল না, এক্ষেত্রে বক্সটি সরে আসছে তার জায়গা থেকে। বোঝা যাচ্ছে যে টেবিল পরিবর্তন হলে অথবা তলের পরিবর্তন হলে আর কি আমাদের এই ঘর্ষণ বলের মানও পরিবর্তন হবে। প্রথমে আমরা এদিকে যদি 9.8 নিউটন বল প্রয়োগ করছিলাম প্রথম টেবিলের ক্ষেত্রে, এদিকেও 9.8 নিউটন বল প্রযুক্ত হচ্ছিল, তার জন্য জায়গা থেকে সরছিল না। তাহলে কি যতক্ষণ পর্যন্ত এই দুটোর মান সমান ততক্ষণ পর্যন্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হবে না, বস্তু জায়গা পরিবর্তন করবে না। যখনই এর মান বেশি হবে এটা অপেক্ষা, মানে টানের মান বেশি হবে ঘর্ষণ বল অপেক্ষা,
তখনই জায়গা পরিবর্তন করবে। তাহলে ঘর্ষণ বলের মান যে দুটো তলের সাথে ক্রিয়া করছে বা যে দুটো তলের সংস্পর্শে উৎপন্ন হচ্ছে সে তল দুটোর ওপর নির্ভরশীল, এটা বোঝা যাচ্ছে। এটা ডিটেলসে পড়ে নেবে, পুরো এক্সপেরিমেন্টে এখানে দেওয়া আছে। সংজ্ঞা দেওয়া আছে দেখো, দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া এই বলটি যা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামই হলো ঘর্ষণ বল। এবার একটা প্রশ্ন করেছে দেখো, প্রথম ক্ষেত্রে ওই ঘর্ষণ বলের মান কত? এখানটা দেখো, ধরা যাক স্প্রিং তোলার কাঁটা 1 কেজি বা 9.8 নিউটনের দাগে আছে। অর্থাৎ তুমি বাক্সটিকে 9.8 নিউটন বল দিয়ে ডান দিকে টানছো, মানে এই দিকে টানছো, এটা 9.8 নিউটন বল প্রয়োগ করছো। যেহেতু এই বক্সটা স্থান পরিবর্তন করছে না, তার মানে কি এই বিপরীত মুখে এই সেম পরিমাণ বল কাজ করছে বক্সটার উপরে। তাহলে ঘর্ষণ বল কত না 9.8 নিউটন। অ্যান্সার হলো 9.8 নিউটন। বলছে দেখো, ঠিকই ধরেছ, প্রথম ক্ষেত্রে ঘর্ষণ বলের মান 9.8 নিউটন, অর্থাৎ যে বল দিয়ে ডান দিকে টানা হয়েছে তার সমান। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছিল না, এই পরিমাণ বল দিয়ে টানার ফলে বস্তুটা সামনে থেকে সরতে শুরু করেছিল। তার মানে কি ঘর্ষণ বলের মান নিশ্চয়ই এর থেকে কম, কারণ যতক্ষণ পর্যন্ত টানের মান আর ঘর্ষণ বলের মান সমান থাকবে ততক্ষণ পর্যন্ত তার জায়গা পরিবর্তন হবে না। ঘর্ষণ বলের মান কম হবে টান অপেক্ষা, তখনই তার জায়গা পরিবর্তন হবে। এবার কি করে মাপবো? দেখো, কোনো তলের উপর স্থির থাকা কোনো বস্তুকে ওই তলের সঙ্গে সমান্তরালে টানা সত্ত্বেও যদি সেটি না সরে, তবেই আমরা বলতে পারি যে ঘর্ষণ বলের মান টানের সমান। এটাই বলছিলাম, যদি টানের মান স্প্রিং তুলার সাহায্যে জানা সম্ভব হয় তাহলে ঘর্ষণ বলের মানও জানা সম্ভব হয়। ধরো তুমি প্রথম ক্ষেত্রে এদিকে যখন টানছিলে 9.8 নিউটন বল প্রয়োগ করছে, তার মানে এবার বস্তুটা সরছে না, তার মানে ঘর্ষণের মানও সেম। ধরো 2 গুণ 9.8 পরিমাণ বল দিয়ে তুমি টানছিলে, তখনও বস্তুটা সরছে না, তার মানে কি ঘর্ষণ বলের মানও এই সেম। বস্তুর যদি টানের কারণে চলতে শুরু করে, সেক্ষেত্রে ঘর্ষণ বলের মান শুধু স্প্রিং তুলার পার্ট দেখে নির্ণয় করা সম্ভব নয়। ততক্ষণ পর্যন্ত বস্তুটা নিজের জায়গা থেকে সরবে না, ততক্ষণ পর্যন্তই আমরা স্প্রিং তুলার সাহায্যে বস্তুটার ঘর্ষণ বলের পরিমাপ বলতে পারবো। কিন্তু যদি চলতে শুরু করে তখন এক্স্যাক্ট মান বলা সম্ভব নয়। কারণ দেখো, এদিকে তুমি 9.8 নিউটন বল দিয়ে টানছো, দেখছো চলতে শুরু করেছে, তার মানে কি এই যে টানের মানটা এটা নিশ্চয়ই এর থেকে কম, কিছুটা হলেও কম। বলছে যদিও সেক্ষেত্রেও ঘর্ষণ বল ক্রিয়া করে, ঘর্ষণ বল তো ক্রিয়া করছেই। এরপরে আমরা দেখে নেব ঘর্ষণ বলের দুটো প্রকার। বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের ওপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণও বলা হয়। আর যখন টানার কারণে বস্তুটি চলতে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম গতিশীল অবস্থার ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ। স্থির অবস্থার ঘর্ষণ একে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ, আর গতিশীল এটা বলছে গতীয় ঘর্ষণ। এই ছবিটা দেখো, 1 নম্বর ছবিতে বাক্সটিকে কেউ টানছে না। ভেবে বলো এখানে কি বাক্সটির উপর কোনো ঘর্ষণ বল ক্রিয়া করছে না। এদিক বরাবর যদি কেউ না টানে তাহলে এদিকে বরাবর কেউ টানছে না, তাহলে এখানে ঘর্ষণ বল ক্রিয়া করছে না। 2 নম্বর ছবিতে বাক্সটিকে 9.8 নিউটন বল দিয়ে টানা হয়েছে, কিন্তু বাক্সটি স্থির রয়েছে, এখানে ঘর্ষণ বলের মান কত? এটা প্রথমেই দেখে এসেছি আমরা, এদিক বরাবর টানছে 9.8 নিউটন বল দিয়ে, বাক্সটি জায়গা পরিবর্তন করছে না, তার মানে কি এদিক বরাবরও কেউ একটা 9.8 নিউটন বল প্রয়োগ করছে, যেটাকে আমরা ঘর্ষণ বল বলছি, তার মানে এর মানও কত? 9.8 নিউটন। সেই পাতে দেখো কোশ্চেন আছে ঘর্ষণ বলটি এক্ষেত্রে কোন দিকে ক্রিয়া করছে না বিপরীত অভিমুখে। যদি এদিক দিয়ে টানা হচ্ছে তার মানে কি বিপরীত দিকে কাজ করছে ঘর্ষণ বলটা। 3 নম্বর ছবিতে দেখো, মানে এই ছবিটা, বাক্সটিকে 2 গুণ 9.8 নিউটন বল দিয়ে টানা হচ্ছে, তবুও বাক্সটি সরছে না। এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত আর কোন দিক কোনটা? কত বল দিয়ে টানছে না? 2 গুণ 9.8 নিউটন। এবার বক্সটি নিজের জায়গা থেকে সরছে না, তার মানে কি এদিক বরাবরও কাজ করছে কত? এই সেম মানের বল, অর্থাৎ 2 গুণ 9.8। অভিমুখ কোনটা? এই যে বিপরীত দিকে। 4 নম্বর ছবিতে, মানে এই ছবিটাতে, বাক্সটিকে 3 গুণ 9.8 নিউটন বল দিয়ে টানা হচ্ছে, ডান দিকে টানা হচ্ছে এবং বাক্সটি ডান দিকে সবে চলতে শুরু করেছে। এদিকে টানা হচ্ছে এবং বাক্সটি সবে চলতে শুরু করছে। এক্ষেত্রে শুধু স্প্রিং তুলার পার্ট থেকে ঘর্ষণ বল মান কি নির্ণয় করা সম্ভব নয়, এটা আমরা আগেই পড়ে এসেছি। যখন পর্যন্ত বস্তুটি তার জায়গা থেকে সরছে না ততক্ষণ পর্যন্তই আমরা শুধুমাত্র স্প্রিং তুলা থেকে এই মান নির্ণয় করতে পারবো, ঘর্ষণ বলের মান। কিন্তু যখন চলতে শুরু করছে, জায়গা পরিবর্তন শুরু হয়েছে, তখন কিন্তু আমরা শুধুমাত্র স্প্রিং তুলার সাহায্যে এই মান নির্ণয় করতে পারবো না। এবার কি বলছে, উপরের পরীক্ষাগুলি থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করো। কোনো একটি বস্তুকে টানা সত্ত্বেও যখন সেটি একটি তলের ওপর স্থির থাকে তখন ওই ঘর্ষণ বলের মান কি নির্দিষ্ট নাকি বিভিন্ন মানের টানের জন্য বিভিন্ন? ক্ষেত্রে উত্তর হবে নির্দিষ্ট নয়, বিভিন্ন মানের টানের জন্য ঘর্ষণ বলের মান বিভিন্ন। কেন? দেখো, এই বক্সটিকে প্রথমে টানা হয়েছিল 9.8 নিউটন বল দিয়ে, তখন ঘর্ষণ বল কত ছিল? 9.8, কারণ বক্সটি সরেনি। সেকেন্ড কেসে কী করা হলো? 2 গুণ 9.8 দিয়ে টানা হয়েছিল, তখনও বক্সটা সরেনি। সেম বস্তু, কিন্তু ঘর্ষণ বলের মান কত হলো? 2 গুণ 9.8। তাহলে আমরা দেখতে পেলাম একই বস্তুর ওপর ঘর্ষণ বলের মান বিভিন্ন টানের জন্য বিভিন্ন। যদি স্থির বস্তুটির ওপর টানের মান ধাপে ধাপে বাড়ানো হয় তাহলে স্থির অবস্থা ঘর্ষণ বলের মান কেমন হবে? পাশে সারণীতে লেখো।
বস্তুর ওপর টানের মান প্রথম ক্ষেত্রে 0, যদি টান না থাকে মানে ফার্স্ট কেস এখানে যেটা, তাহলে ঘর্ষণ বলের মানও 0 হবে। 5.0 নিউটন, তাহলে এখানে 5 নিউটনই হবে, 5.0 লিখতে পারো, এত নিউটন। এবার এখানে যেহেতু স্থির অবস্থায় ঘর্ষণ বলেছে, তার মানে কি স্থিত ঘর্ষণ মানে কি টানের মান যা হবে বলের মানও তাই হবে। স্থিত ঘর্ষণ মানে যখন বস্তুটি তার অবস্থান পরিবর্তন করছে না। তাহলে এখানে 7.5 নিউটন হলো, আর এখানে 9.8। এরপর দেখো কি বলছে, যদি বস্তুটির ওপর টান ক্রমাগত বাড়ানো হতে থাকে তাহলে উল্টো দিকে ঘর্ষণ বলের মানও কি ক্রমাগত বাড়তেই থাকবে, নাকি ঘর্ষণ বল একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই বাড়বে ও তারপর বস্তুটি আর স্থির না থেকে সরতে শুরু করবে। যদি বস্তুটির ওপর টান ক্রমাগত বাড়তে থাকে তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই ঘর্ষণ বল মান বাড়বে, তারপরে বস্তুটি স্থির না থেকে সরতে শুরু করবে বা চলতে শুরু করবে। যেমন আমরা আগের এক্সাম্পলটাই দেখেছি। পাশের ছবিতে আরও দুটি পরীক্ষার কথা ভাবা হয়েছে, মানে নিচে আরও দুটি পরীক্ষা দেওয়া হয়েছে। একটি বস্তুকে একটা কাঠের টেবিলের উপর রেখে টানা হচ্ছে, যতক্ষণ বস্তুটি না সরে ততক্ষণ টানের মান বাড়ানো হচ্ছে। ঠিক আছে, স্প্রিং তোলা কাঁটা দেখে আমরা সহজেই বিভিন্ন সময় ঘর্ষণ বলের মান কত জানতে পারি, দেখেছি আমরা আগের পরীক্ষাগুলোতে সেটা। এমনকি ঠিক কত পরিমাণ টান দিলে বস্তুটি প্রথম সরতে শুরু করবে তাও স্প্রিং তোলার সুযোগ থেকে নির্ণয় করতে পারি। অর্থাৎ ওই বস্তুটি ওই তলের ওপর থেমে থাকা অবস্থায় ঘর্ষণ বলের মান সর্বোচ্চ কত, অর্থাৎ ঘর্ষণ বল বাড়তে বাড়তে সবচাইতে কত বেশি হয়েছিল তা স্প্রিং তোলার উপর নজর রেখে নির্ণয় করা সম্ভব না। সম্ভব, কারণ আগের পরীক্ষাতে দেখেছিলাম যখন শুধুমাত্র 9.8 নিউটন বল প্রয়োগ করা ছিল তখন সরছিল না। তারপরে যখন 2 গুণ করা হলো বলের পরিমাণ, টানের পরিমাণ, তখনও সরছে না। কিন্তু যেই 3 গুণ করা হলো তখন কিন্তু সরতে শুরু করলো। তাহলে ঘর্ষণ বলের মান বাড়তে বাড়তে সর্বোচ্চ কত হয়েছিল সেটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখো, ধরা যাক 1 নং ছবির মতো করে বস্তুটিকে রেখে একবার পরীক্ষা করা হলো ও স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান নির্ণয় করা হলো, এই পজিশনটা। তারপর ওই বস্তুটিকে 2 নং ছবির মতো রেখেছে, মানে এরকম। পার্থক্যটা কি, ক্ষেত্রে বস্তুটার ক্ষেত্রফল বেশি, যেটা টেবিলের সাথে সংস্পর্শে আছে সেইটা ক্ষেত্রফল বেশি, কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রফল কম টেবিলের সাথে যেটা সংস্পর্শে আছে। বস্তুটার যে তলটা টেবিলের সংস্পর্শে আছে তার ক্ষেত্রফল এর তুলনায় বেশি। পরীক্ষাটা আবার করা হয়েছে 2 অবস্থাতেই। বলের সর্বোচ্চ মান আবার নির্ণয় করা হলো, মানে এক্ষেত্রে বলের সর্বোচ্চ মান নির্ণয় করা হলো, এক্ষেত্রেও নির্ণয় করা হলো। দেখা যাবে যে দুটি ক্ষেত্রেই স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান একই, সর্বোচ্চ মান 1। ঠিক আছে, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না এটা। এবার ওই বস্তুটিকে একটি কাঁচের টেবিলের উপর প্রথমে 1 নম্বর ও 2 নম্বর ছবির মতো করে রেখে দেওয়া হলো এবং পরীক্ষাগুলো আবার করা হলো। কাঁচের টেবিলের উপর রাখা হয়েছে, মানে কি কাঁচের টেবিলের উপরিতল কি মসৃণ আর পিচ্ছিল বটে আগেরটার থেকে হবে। তো সেক্ষেত্রেও দেখা যাবে কি দুক্ষেত্রেই স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান সর্বোচ্চ এবং মান একই। মানে যখন চওড়া অবস্থায় রাখা হচ্ছে, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি অংশ, তখনও যা বটে, লম্বা অবস্থায় যখন রাখা হচ্ছে তখনও সেটাই। তবে এবারে পাওয়া একই মান কিন্তু কাঠের টেবিলে থাকার সময় সর্বোচ্চ মানের সঙ্গে এক হবে না। মানে যখন কাঠের টেবিলে রাখা হয়েছিল তখন যে স্থির অবস্থা ঘর্ষণ বলের মান ছিল সেইটা, আর যখন কাঁচের টেবিলে রাখা হলো তখন যে স্থির অবস্থা ঘর্ষণ বলের মান, দুটো কিন্তু আলাদা। প্রশ্ন আছে এখানে কি বলছে, এই পরীক্ষাগুলির ফলাফল থেকে, মানে আগের ওপরে যে পরীক্ষাগুলো দেখলাম সেখান থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করো। কোনো একটি বস্তু যখন একটি নির্দিষ্ট তলের উপর স্থির থাকে তখন ওই বস্তু ও ওই তলের মধ্যেকার স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কি সবসময় একই থাকে, না ওই তলের সমান্তরালে দেওয়া টানের পরিমাণের সাথে বদলায়? এক্ষেত্রে উত্তর হবে সবসময় একই থাকে, মানে স্থির থাকে। কোনো একটা বস্তু যখন নির্দিষ্ট একটা তলের ওপর আছে, স্থির অবস্থা ঘর্ষণ বলের মান সব সময় একই থাকবে। আর একটা জিনিস, কোনো একটা বস্তুর উপরে একটা বস্তু যখন আছে, যদি তার সাথে সংস্পর্শ না থাকে, যদি টাচে না থাকে, তাহলে কিন্তু ঘর্ষণ বল সেখানে উৎপন্ন হচ্ছে না ওই দুটো তলের মধ্যে। তার মানে কি দুটো তলকে সংস্পর্শে থাকতেই হচ্ছে। নেক্সট প্রশ্ন, কোনো একটি বস্তুকে কিভাবে একটি তলের উপর রাখা আছে, অর্থাৎ বস্তুটি তলের যে অঞ্চলকে স্পর্শ করে আছে তার ক্ষেত্রফল বেশি না কম, তার উপর কি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান নির্ভর করে? এই পরীক্ষাটা আমরা আগেই দেখে এলাম যে কিভাবে রাখা আছে তার উপর, মানে ক্ষেত্রফল বেশি না কম তার উপর কিন্তু ঘর্ষণ বলের সর্বোচ্চ মান নির্ভর করে না। দুই ক্ষেত্রেই আমরা দেখেছি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান একই, কিন্তু বিভিন্ন তল, মানে তলটা পাল্টে গেলে তখন আবার মান পাল্টে যাচ্ছে। স্পর্শ তলে ক্ষেত্রফল বেশি হলে ঘর্ষণ বলের মান সর্বোচ্চ মান কি বেশি হয়? এটা হয় না, আমরা দেখলাম পরীক্ষাটাতেই। ঠিক আছে, নেক্সট, পাশের 3টি ছবিতে টেবিলের উপরে একটি বাক্সকে 3 রকম অবস্থায় রেখে টানা হচ্ছে। কন্ডিশন 3টি দেখে নাও। প্রথম ক্ষেত্রে শুধু বক্সটা যেমন ছিল সেরকমই আছে। দ্বিতীয় ক্ষেত্রে বক্সের ওপর একটা 10 কেজি বাটখারা রাখা হয়েছে, আর তৃতীয় ক্ষেত্রে বক্সের ওপর দুটো 10 কেজির জন্য বাটখারা রাখা হয়েছে এবং এই অবস্থায় বক্স 3টিকে টানা হচ্ছে। প্রশ্ন দেখো, 1 নম্বর ছবিতে বাক্সটি টেবিলের ওপর নিচের দিকে যে বল প্রয়োগ করছে তা 2 নম্বর ছবিতে টেবিলের ওপর বাক্সের দেওয়া নিম্নমুখী বলের চাইতে বেশি না কম? 1 নম্বর ছবিতে এই বাক্সটা টেবিলের ওপর যে বল প্রয়োগ করছে
তা 2 নম্বর ক্ষেত্রে এই বাক্সটা টেবিলের উপর যে বল প্রয়োগ করছে তার থেকে বেশি না কম? অবশ্যই কম। এইটা কম হবে। কেন কম হবে? কারণ দেখো এক্ষেত্রে বক্সটা আছেই, সঙ্গে আবার 10 কেজি ভরের একটা বাটখারা আছে, তাহলে এ বেশি বল প্রয়োগ করবে এর তুলনায়, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কম। 3 নম্বর ছবিতে টেবিলের ওপর বাক্সটি যে নিম্নমুখী বল প্রয়োগ করছে তার মান 2 নম্বর ছবি টেবিলের ওপর বাক্সে দেওয়া নিম্নমুখী বলের চাইতে বেশি না কম? 3 নম্বর ছবি আর 2 নম্বর ছবি এদের মধ্যে কম্পেয়ার করছে। দেখো 3 নম্বর ছবিতে বক্সের ওপরে দুটো 10 কেজি ভরের বাটখারা আছে আর 2 নম্বর আছে একটা, তাহলে কি এই যে পুরো ওজনটা এ নিচের দিকে দিচ্ছে এর বেশি মান হবে, এর মান বেশি হবে, সুতরাং এখানে অ্যান্সার হবে বেশি। বাক্সটি যদি টেবিলের ওপর নিচের দিকে বেশি বল প্রয়োগ করে তাহলে টেবিলও নিশ্চয়ই বাক্সের ওপর সমান বল প্রয়োগ করছে। তৃতীয় সূত্র অনুসারে এটাই তো আমরা শিখেছি, যে পরিমাণ বল এদিকে প্রযুক্ত হচ্ছে সমমানের বল অপোজিট ডিরেকশনে প্রযুক্ত হবে। এই যে আমরা 3টে বক্স দেখলাম, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এদের মধ্যে সব থেকে নিম্নমুখী বেশি বল প্রয়োগ করছে 3 নাম্বার। তাহলে 3 নাম্বার এই যে বক্সটা আছে একে টানতে সব থেকে বেশি বল প্রয়োগ করতে হবে। কিছু প্রশ্ন আছে, ছবিগুলি লক্ষ্য করে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ওই ওপরে ছবিগুলো আর কি। 1 নম্বর ও 2 নম্বর ছবির মধ্যে কোনটির ক্ষেত্রে টানের মান বেশি হলে তবে বাক্সটি চলতে শুরু করবে? আর একটা প্রশ্ন, স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান 1 নম্বর 2 নম্বর ছবির মধ্যে কোনটিতে বেশি? দেখে নি। বলছে 1 আর 2 এর মধ্যে কোনটিতে টানের মান বেশি হলে চলতে শুরু করবে? অবশ্যই 2 নম্বর, কারণ এর নিম্নমুখী বল বেশি। আর বলছে স্থির অবস্থা ঘর্ষণের মান কার বেশি হবে? যেহেতু এর টানের মান বেশি তার জন্য ঘর্ষণ বলের মানও বেশি হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো 2 নম্বর। অ্যান্সার 2 নম্বর। এবার 2 নম্বর আর 3 নম্বর ছবি তুলনা করে বলার চেষ্টা করো যে কোন ক্ষেত্রে স্থির অবস্থা ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বেশি হবে? 3 নম্বরে হবে, অর্থাৎ কোন ক্ষেত্রে বাক্সটিকে সরাতে বেশি টান প্রয়োজন হবে? 3 নম্বরে, কারণ ওর নিম্নমুখী বল বেশি। এই যে এর উপর দুটো বাটখারা আছে, এর উপর একটা। এবার কি বলছে দেখো, উপরের প্রশ্নগুলি উত্তর থেকে এবার নিচের প্রশ্নটি উত্তর দাও। কোনো বস্তু যখন কোনো তলের ওপর স্থির হয়ে বসে থাকে তখন ওই বস্তুটি ওই তলের ওপর লম্বাভাবে নিচের দিকে একটি বল প্রয়োগ করে এবং ওই তলটিও বস্তুর ওপর লম্বাভাবে উপরের দিকে বল প্রয়োগ করে সমমানের। এটারে টেবিলের ওপর নামানো আছে, তো এটা টেবিলের ওপর যে পরিমাণ বল প্রয়োগ করছে টেবিলের উপরিতল সেম বল একে উপর দিকে প্রয়োগ করছে। এই লম্বাভাবে প্রয়োগ করা বল যদি বেশি হয় তাহলে ওই বস্তু ও ওই তলের মধ্যেকার স্থির অবস্থা ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও কি বেশি হবে? হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ মান বেড়ে যাবে, মানে বেশি হবে। ঠিক আছে, আর এখানটাতে এই ঘর্ষণ বল সম্বন্ধে আমরা কী কী জানলাম সেটা লেখা আছে। এখানে তো আরেকটা পয়েন্ট আছে যে স্থির অবস্থার ঘর্ষণ বলের একটি সর্বোচ্চ মান আছে যাকে সীমাস্থ ঘর্ষণ বলে। এটা একটা শর্ট কোশ্চেন এসে থাকে। তারপর কি বলছে, এই সর্বোচ্চ মান একটি নির্দিষ্ট বস্তু একটি নির্দিষ্ট তলের উপর থাকার সময় সর্বদা এক থাকে। দুটি তলের মধ্যে উলম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হয় ওই তলের সমান্তরালে ক্রিয়াশীল স্থির অবস্থা ঘর্ষণ বলের সর্বোচ্চ মান তত বেশি হবে। তাহলে আমরা আজকের ভিডিওতে কি কি জানলাম? ঘর্ষণ বল কাকে বলে, ঘর্ষণ বলের দুটো সাধারণ বৈশিষ্ট্য, ঘর্ষণ বল কিভাবে পরিমাপ করা যাবে এবং ঘর্ষণ বলের মান কিসের ওপর নির্ভর করে, ঘর্ষণ বলের প্রকারভেদ মানে ক ভাগে ভাগ করা যাচ্ছে, 2 ভাগে ভাগ করা যাচ্ছে। এরপরে আমরা জেনেছি স্থির অবস্থা ঘর্ষণ বলের মান কখন পরিবর্তিত হয়, মানে সংস্পর্শে থাকা তল দুটি ক্ষেত্রফলের উপর নির্ভর করে কি করে না, দুটি তলের মধ্যে যে কোনো একটি তলের পরিবর্তন করা হলে ঘর্ষণ বলের মান বাড়বে কি কমবে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে ভিডিওটিকে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।